আলোচনায় আসি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমি ইন্ট্রোডিউসটা করে দিই। হ্যাঁ, আচ্ছা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, সকলকে শুভকামনা জানাই। আজকে 6ই আগস্ট মঙ্গলবার। আজকে আমাদের ক্লাস নেবেন ডক্টর পার্থ প্রদীপ চৌধুরী স্যার। শিখ সম্বন্ধে আলোচনা হবে। তার আগে একটা কথা বলি, গত রবিবার আমি হুমায়ুন ভবন গিয়েছিলাম বিশেষ কারণে। আমাদের মানে আয়ুষ ডাক্তারদের প্রয়োজনে গিয়েছিলাম। শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আসলে নেটের একটু গন্ডগোল হচ্ছে। আগামী 1 সেপ্টেম্বর রবিবার তারকেশ্বরে স্টেশনের কাছে তারকেশ্বরে হুমায়ুনের আন্ডারে একটা ডক্টর জেন কাঞ্জিলালের একটা জন্মজয়ন্তী পালন হবে। সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাই। এই কথাটা বলার ছিল, অ্যানাউন্স করার ছিল, তাই করলাম। এবার আমাদের মধ্যে আজকে শিখ সম্বন্ধে আলোচনা করবেন ডক্টর পার্থ প্রদীপ চৌধুরী স্যার। আপনারা সবাই মিউট থাকবেন এবং ভিডিওটা অফ করে রাখবেন যাতে সবাইয়ের শোনার সুবিধা হয়। আমি আর বেশি কথা না বাড়িয়ে ডক্টর পার্থ প্রদীপ চৌধুরী স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি শুরু করুন। ধন্যবাদ সুশীল, এবং আজকে যারা জয়েন করেছেন সকলকে শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সকলকে ভালোবাসা জানাচ্ছি। যাই হোক, অর্গানন অফ মেডিসিনের এডমিনের লেখা, তাতে প্রথম যে অ্যাফোরিজম, সেখানে বলাই হয়েছে যে ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ, টু কিওর অ্যাজ ইট ইজ টার্মড। সকলেই জানেন, যারা হোমিওপ্যাথি স্টুডেন্ট সকলেই জানেন বিষয়টা। তাহলে এনএমএন প্রথমেই একদম যেটা বলেছেন সেটা অটিস অ্যাপেরির কথা বলেছেন। যাই হোক, আমাদের যেহেতু অ্যাপেরিজম নিয়ে আলোচনা হয়, অ্যাপেরিজমকে কিন্তু এমনকি কেন্ট পর্যন্ত প্যারাগ্রাফ বলেছেন, কিন্তু এই জায়গাটা উল্টা ধরিয়ে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় জেন কাঞ্জিলাল স্যার। তিনি কিন্তু বলেছেন যে এই অ্যাফোরিজম আর প্যারাগ্রাফ দুটো কিন্তু এক না। এমনকি রবার্টসও প্যারাগ্রাফ বলেছেন। আসলে প্যারাগ্রাফ হচ্ছে একটা অ্যাফোরিজমের মধ্যে আর প্যারাগ্রাফ থাকে। তাহলে আমরা এটাকে অ্যাফোরিজমই বলবো, প্যারাগ্রাফ বলবো না। এটা আমাদের জেন কাঞ্জিলাল কিন্তু খুব সুন্দরভাবে শিখিয়ে গেলেন। যাই হোক, প্রথম অ্যাফোরিজম তো এই কথাটা বলা হয়েছে, এবং কেন্ট দ্য লেকচারস অন হোমিওপ্যাথিক ফিলোজফিতে যেটা লিপিবদ্ধ হয়েছে। আসলে আমরা জানি কেন্ট যে হোমিওপ্যাথিক কলেজেতে বিভিন্ন লেকচার দিতেন, ফিলোজফির উপর যে লেকচার দিয়েছেন সেইটাই পরবর্তীকালে আর কি ওইটা কিছু এডিটিং করে যে লিপিবদ্ধ হয়েছে একটা পুস্তক আকারে, সেখানেতে এইগুলো আমরা পাই সেখান থেকে আর কি। নাহলে তো তার লেকচার গুলো আমরা পেতাম না, তখন তো আর ওই রকম আমাদের এখনকার মতন টেকনোলজি ছিল না। যাই হোক, চ্যাপ্টারটার প্রথমটা হচ্ছে দি শিখ। আসলে এই শিখের মধ্যে থেকেই শিখটাকে যদি আমরা পার্সিভ করি, ঠিকঠাক ভাবে বুঝতে পারি, এবং ডক্টর কেন্ট এই শিখটার মধ্য থেকে কিভাবে তৈরি হচ্ছে, এলোপ্যাথির সাথে হোমিওপ্যাথির পার্থক্যটা কি, তিনি মূলত এটাই বলেছেন। আসলে দেখা যায় একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান, হোমিওপ্যাথিক ফিলোজফি, সেখানে বলে ট্রিট দি পেশেন্ট নট দি ডিজিজ। এই কথাটা কিন্তু আর কেউ কোথাও বলেনি, টু সাম এক্সটেন্ট। সেটা আমরা বায়োকেমিকে পাই, সেখানেও কিন্তু পারভার্টেড হোমিওপ্যাথি বলা যায় বায়োকেমিককে। কিন্তু সেখানে যেমন হোমিওপ্যাথিতে একসাথে একটা ওষুধের দেওয়ার কথা হয়, সেখানে বায়োকেমিক অনুমোদন করে কম্বিনেশন অফ মেডিসিন। এই জায়গাটা আবার বায়োকেমিকের সাথে হোমিওপ্যাথির একটা ডিফারেন্স রয়েছে। তাহলে যে রুগী নয়, রুগীর চিকিৎসা করব, রোগের নয়। তাহলে রোগ আর রুগীকে যদি আমরা বুঝতে পারি, তাহলে কে শিখ হচ্ছে তার চিকিৎসা করতে হবে। আসলে যতক্ষণ না একটা প্যাথোলজিক্যাল চেঞ্জ হচ্ছে, একটা টিস্যু চেঞ্জ হচ্ছে,
এবং একটা প্যাথোলজিক্যাল অবস্থায় আসছে এবং সেইটা বিভিন্ন রকমের ভাবে আমরা সেইটাকে শনাক্ত করি, কখনো স্টেথোস্কোপ দিয়ে, কখনো মাইক্রোস্কোপ দিয়ে বা বিভিন্ন ইনভেস্টিগেশন দিয়ে, বর্তমানে আল্ট্রাসোনোগ্রাফি বা ইসিজি বিভিন্ন রকমই তো এখন অবস্থা, টেকনোলজির উন্নতির সাথে সাথে এইগুলো তারা ফাউন্ডেশন করে যখন দেখবে যে একটা চেঞ্জ হয়েছে, টিস্যু চেঞ্জ হয়েছে, এবং সেইটাকে তারা একটা রোগের নাম দেয়। কিন্তু হোমিওপ্যাথি শুধু ওইটুকুর উপর নির্ভর করে না। আসলে সিক মানে হলো অসুস্থ, আর সিকনেসটা হচ্ছে অসুস্থতা। এই অসুস্থতা বা ডিজিজটা হচ্ছে টিস্যু চেঞ্জ। এটুকু বোঝা গেল। তাহলে আমরা বলতে পারি ডেভিয়েশন অফ স্টেট অফ হেলথ, দ্যাট ইজ ডেভিয়েশন অফ ভাইটাল ফোর্স। আসলে যারা আপনারা সকলেই তো মোটামুটি অর্গানো মেডিসিন বা হোমিওপ্যাথিক ফিলোজফি, হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা এবং প্যাথোলজি, প্র্যাকটিস অফ মেডিসিন সবগুলি তো পড়াশোনা করেছেন। কাজে আপনাদের পক্ষে একটু সুবিধা হয় এটা, কারণ এই ডেভিয়েশন অফ ভাইটাল ফোর্স, যেটা কিন্তু অ্যাপ্রিজম আইনে ভাইটাল ফোর্স সম্বন্ধে বলা হয়েছে, সেটা ডেভিয়েশন অফ ভাইটাল ফোর্স manifested by body and mind is called sick, even when no pathological change or tissue change. মানে আমরা এটা বলতে পারি যে যখনই ভাইটাল ফোর্সের একটা ডিরেঞ্জমেন্ট হচ্ছে, তখনই কিন্তু তার স্টেট অফ হেলথের মধ্যে কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি। যদিও তখনও পর্যন্ত যদি তার টিস্যু চেঞ্জ নাও হয়, যদি সেখানে কোনো রকম ইনভেস্টিগেশন করে কোনো কিছু নাও পাই, তখনও আমরা বলবো সিক, বা যার হয়েছে তাকে সিকনেস, তিনি অসুস্থ ব্যক্তি। আর এই যে টোটাল প্রসেসটা, ওই জায়গা থেকে যে প্যাথোলজিক্যাল চেঞ্জটা হলো, সমগ্র অবস্থাটাকেই আমরা সিকনেস বলতে পারি। একটা আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, মনে করুন অ্যাপারেন্টলি একটা সুস্থ মানুষ একটা বৃষ্টির হাওয়া বা একটা বৃষ্টিতে ভিজে গেল, তারপরে তার কি হলো, তার একটা গলা ব্যথা হলো, তার একটা খেতে কষ্ট হচ্ছে, নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে, শরীরটা ঢাকা দিয়ে রয়েছে, ঢাকা না দিলে পরে তার কষ্ট হচ্ছে, একটা শীত শীত ভাব, জীবের দেখছে একটা পরিষ্কার জীবের বা একটা বর্ডার বা টিপটা তার লাল রয়েছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু ওষুধ দিতে পারবো এই সিম্পটোমেটোলজির দিকে। আবার ধরুন একটা ভয় পেয়েছে, ভয় পাওয়ার পরে তার একটা ভীষণ জ্বর টর দেখা গেল, হঠাৎ করে একটা আক্রান্ত এবং একটা সিভিয়ার চেস্ট পেইন, এই জায়গাটাও কিন্তু আমরা আমাদের সিম্পটোমেটোলজি কনসিডার করে, টোটালিটি করে আমরা একটা ওষুধে আসতে পারবো। কিন্তু এলোপ্যাথি সায়েন্স এইটাকে কি করে, যে যতক্ষণ না পর্যন্ত তারা ডায়াগনোসিস করতে পারছে, ততক্ষণ পর্যন্ত তারা একটা ওষুধ কিন্তু দিতে পারছে না। কিন্তু বিষয় হচ্ছে যে যদি আমরা দেখি যে এই যে বৃষ্টির হাওয়া খেলো বা একটা বৃষ্টিতে ভিজলো, সকলে তো আক্রান্ত হয় না, তাহলে কারা আক্রান্ত হয়? এই জায়গাটা একটা সাসসেপ্টিবিলিটির কথা আসে। এই জায়গাটাই কিন্তু একটা মায়াজমের কথা আসে, যে একটা ল্যাটেন্ট অবস্থায় যখন মায়াজম থাকে, তখন একটা উপযুক্ত পরিবেশ পেলে বা একটা এক্সাইটিং পথ পেলে, তখনও কিন্তু তার সেই সিকনেসটা তৈরি হয়ে গেল। এবং এই সিকনেসের টাকে যদি আমরা বাড়তে দিই, যদি পেশেন্টের ভাইটাল ফোর্সটা খুব অ্যাক্টিভ থাকে, তাহলে কখনো কখনো সে নিজে থেকে সে সুস্থ হয়েও যায়, আবার কখনো কখনো একটা ট্রিটমেন্টের দরকার হয় এবং আমরা সিমটম সিমিলারিটি দেখে তাদের চিকিৎসা করলে পারে, তার আর কিন্তু সেই প্যাথোলজি পর্যন্ত অগ্রসর হয়। তাহলে দেখা যাচ্ছে একটু ঠান্ডা লেগে গেল, একটু বৃষ্টিতে ভিজলো, অমনি তার কিছু একটা এক্সাইটিং পজের জন্য তার অসুস্থ হয়ে পড়লো, এবং সেই সাসসেপ্টিবিলিটিটা তৈরি করছে মায়াজম। এই মায়াজমটা না থাকলে কিন্তু কখনোই, মায়াজমটা ডিজিজ প্রোগ্রেসিভ পাওয়ার, মায়াজমটা না থাকলে পারে কিন্তু
এই ডিজিজটা আসতে পারে না। হ্যানিম্যান যখন তার 12 বছরের একটা অভিজ্ঞতার নিরিখে যখন দেখলেন যে একটা চিকিৎসা করার পরে রোগটা ফিরে ফিরে আসছে, তারপর তিনি গভীর অধ্যয়ন করলেন, বিভিন্ন হসপিটালের যে রেকর্ড গুলো তিনি দেখলেন, সেখানে শুধু হ্যানিম্যান যে সেইগুলো লিপিবদ্ধ করেছেন তা নয়, অনেক ফিজিশিয়ানের প্রচুর ডায়েরি বা রেকর্ড বুকটা তিনি কনসিডার করে তিনি এই মায়াজম তত্ত্বটাকে খাড়া করেন। হ্যানিম্যানের মতন মনীষী দীর্ঘ 12 বছরের অধ্যয়ন করে তিনি এই জায়গাটা আসেন। যাই হোক, তাহলে এই যে মায়াজমটা তিনি কিভাবে পাচ্ছেন? হ্যানিম্যান ওই পর্যন্ত গেলেন যে তার হয়তো একটা স্কিন ডিজিজ সাপ্রেসড করে গেছে। স্কিন ডিজিজ হচ্ছে একটা আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন, কিছু সিমটম, সেইগুলোকে যদি কোনোভাবে সাপ্রেসড হয়ে যায় তাহলে কিন্তু ইন্টারনাল বডিতে একটা টার্মিনাল কন্ডিশন, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যায় এবং সেখানে কিন্তু সে অন্যান্য অর্গানকে সে আক্রান্ত করতে পারে। রবার্টস এই জায়গাটায় বলছেন যে ডেফিসিয়েন্সি বা ধরুন একটা গ্রিড, একটা লো, বা তার ধরুন ঠিক মতন মেটাবলিজম পাওয়ার ঠিক নেই, বা সে হয়তো কোনো খাতে ঘাটতিটা সোর্স অফ ফুড, তার মধ্যে কোনো কিছু যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু তার মধ্যে কিছু সিমটমস তৈরি হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু তার একটা সাসসেপ্টিবিলিটি তৈরি করতে পারে। এই একটা বিষয় গেল। এখন আমরা যদি কেন্টের নিরিখে আলোচনা করতে চাই তাহলে একদম প্যারাগ্রাফ 1-এ, মানে এই যে 6 চ্যাপ্টারটা তিনি যখন বলছেন, সেখানে তিনি বলছেন যে হোমিওপ্যাথি সম্পদ তার নীতি। এই যাবৎকাল দেখা গেছে হ্যানিম্যানের সময় পর্যন্ত বা এই হোমিওপ্যাথি ছাড়া আজ পর্যন্ত মেডিকেল সায়েন্স রয়েছে, সেখানে কিন্তু কোনো নিয়মটি নেই। তারা কিন্তু তাদের একটা মতামতের উপরে ভিত্তি করে তারা বিভিন্ন কনফারেন্স কল করে এবং সেখানে চিকিৎসকরা সব মতামত দেয় এবং একটা ভোটাভুটির মাধ্যমে তারা একটা এস্টাবলিশ করে বর্তমানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেখানে কিছু নিয়ম ঠিক করে, যার উপরে তারা কিন্তু পরিচালিত, এবং দেখা যায় সেটা মাঝে মাঝে কিন্তু চেঞ্জ হয়। যাই হোক, তাহলে সম্পদ তার নীতি, এই নীতিটা কি? নীতিটা প্রথমেই আমরা যদি দেখি যে ল অফ সিমিলিয়া, মানে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, বা একটা সদৃশ্য বিধান, এবং কার্ডিনাল প্রিন্সিপাল আমরা দেখি যে সিমিলিয়া সিমপ্লেক্স মিনিমা। আমরা একটা যে ট্রাকপ্রুভিনের মেটেরিয়াল যে ওষুধগুলো পাই তার সাথে রোগীর লক্ষণে একটা চিত্রায়িত করে তখন তার নিরিখে একটা ওষুধ দেব, একসাথে একটা ওষুধ দেবো, কারণ ট্রাকপ্রুভিনটা একটা ওষুধের উপরই হয়েছে এবং সবথেকে কম পরিমাণে দেব। এটা তো গেল। এবং ল অফ হাইড্রোফোর্সকে আমাদের বুঝতে হয়, থিওরি অফ ম্যাজম বুঝতে হবে এবং ইন্ডিভিজুয়ালাইজেশন করতে, এবং ওই যে আমাদের মেটেরিয়াল তৈরি হয়েছে ট্রাকপ্রুভিনের মাধ্যমে। এবং আমরা দেখি যে এলোপ্যাথির যে প্যাথোলজি, তার মানে টিস্যু এটা নির্দেশ করছে এবং সেইভাবে ওদের প্যাথোলজি তৈরি হচ্ছে, কিন্তু হোমিওপ্যাথির মতে সেই প্যাথোলজি তৈরি হয়। হোমিওপ্যাথির মতে ধরুন যেই মায়ের যে ব্যক্তি এরকম ভাবে তো তার পরবর্তীকালে নিয়ে যাবে একটা ডিজিজ প্রসেসের দিকে, যে মাটা একটা রুগ্ন তো লিন থিন, একটা এমাসিয়েটেড পার্সন, সহজে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগলে পারি সে একটু হয়তো চেস্টে অ্যাফেক্টেড করলো এবং সর্দি কাশিতে ভুলে গেল, এবং এইটাকে যদি আমরা বাড়তে দিই তাহলে এইটা আমরা একটা দেখি টিউবারকুলার ডায়াথিসিসের একটা লক্ষণ, যেখানে হয়তো গ্ল্যান্ডকে তারা অ্যাফেক্টেড করে, কিন্তু এইটাকেই যদি আমরা বাড়তে দিই তখন সেটা একটা টিউবারকুলোসিস ফর্ম করে। কিন্তু এলোপ্যাথিতে কি বলে? এলোপ্যাথিতে বলে যে টিউবারকুলার ব্যাসিলাস মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস, এই ব্যাকটেরিয়াটাই টিবির জন্য দায়ী। কিন্তু তার যদি
সেই টিউবারকুলার ডায়াথেসিসটা ফর্ম না করতো, তাহলে টিউবারকুলার ডায়াথেসিসটা ফর্ম করছে কিভাবে না, আমরা দেখেছি সোরার সাথে সিফিলিস মায়াজম যখন কম্বিনেশন করে সেখানে কিন্তু একটা স্ক্রোফিউলা এবং পরবর্তীকালে আরো জোরালো বন্ডিং নিয়ে টিউবারকুলার ডায়াথেসিস তৈরি করে। তাহলে হোমিওপ্যাথির আরোগ্য নীতি একদম ক্লিয়ার, এবং আমরা এখানে বুঝতে পারবো যে আমাদের রোগী সুস্থ হতে কি করে না, ডাইরেকশন অফ কিওর থেকে। আমরা জানি যে ফ্রম উইদিন আউটওয়ার্ডস, ভেতর থেকে বাইরের দিকে আসবে, উপর থেকে নিচের দিকে নামবে এবং ভেতর থেকে বাইরের দিকে আসবে, এবং তার ছেলেবেলা থেকে যত রোগ ভোগে সে ভুগেছে এবং যেগুলো তাকে চাপা দেওয়া হয়েছে সেই রোগগুলো ক্রোনোলজিক্যাল অর্ডারলি সেটা কিন্তু একদম বিগিনিং, মানে এন্ড থেকে বিগিনিং এর দিকে আসবে, মানে লাস্ট টু ফার্স্ট, এই এই রেশিওতে আসবে। এখন একটা উদাহরণ দিয়ে যদি বোঝানো যায়, যে মনে করুন একটা থলের মধ্যে, একটা বস্তার মধ্যে আপনি প্রথমে আলু ঢোকালেন, তারপরে পেঁয়াজ ঢোকালেন, তারপরে পটল ঢোকালেন, তারপরে উচ্ছে ঢোকালেন, এইরকম ভাবে একটা ভর্তি করবেন। যখন আপনি এবার ব্যাগ থেকে একে একে নামাবেন, তাহলে লাস্টে যেটা আমরা ব্যাগে ভরেছি সেটা তো প্রথমে বার হবে, আর প্রথমে যেটা ভরেছি ব্যাগের ভেতরে সেই আলুটা, সেটা লাস্টে বার হবে। এইরকম এই ডিজিজের যেগুলো সাপ্রেশন হয়েছিল, মানে চাপা পড়েছিল, সেগুলো উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার পরে তার কিন্তু ওইভাবে সে আবার প্রকাশিত হবে এবং চলেও যাবে। তাহলে এখানে খুব ক্লিয়ার কাট একটা নীতি রয়েছে, আরোগ্য নীতি রয়েছে। আর এলোপ্যাথিতে বা অন্যান্য যে সমস্ত মেডিকেল সায়েন্স রয়েছে তারা ইনভেস্টিগেশন করে দেখবে। সাচ এজ মনে করুন একজন জন্ডিস, তার বিলিরুবিনটা ওরা দেখবে, তারপরে তারা যখন দেখবে বিলিরুবিন লেভেল একটা নরমাল, মানে 1-এর মধ্যে এসেছে, তাহলে তুমি সুস্থ। কিন্তু হোমিওপ্যাথি সুস্থতা তার আগে থাকতে শুরু হচ্ছে, হয়তো তখনও প্যাথোলজিতে সেটা ধরা পড়ছে না, তখনও কিন্তু তার বিলিরুবিন লেভেলটা বেশি রয়েছে, মোর দ্যান 1, কিন্তু তার মেন্টাল স্টেটে আমরা দেখি একটা সুস্থতা বোধ করছে এবং সে কিন্তু ক্রমশ আরোগ্য লাভ করছে। আবার যখন সে আক্রান্ত হচ্ছে তখন কিন্তু তার মনটা আগে বলে দিচ্ছে। আপনারা নিজেরাও কিন্তু লক্ষ্য করেছেন, আমরা যখন কোনো একটু অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু সর্বপ্রথম আমাদের মনটা কিন্তু জানান দেয়। আবার যখন আমরা সুস্থতার দিকে যাই তখনও কিন্তু আমাদের মনটাই জানান দেয়। তাহলে এই মনটা প্রথমে এফেক্ট করে এবং মন থেকে কিন্তু শরীরে এফেক্ট করে, তারপরে শরীরে এফেক্ট করার পরেতে সেটা গ্রাজুয়ালি, যদি তার চিকিৎসা না হয় আর যদি ওই রকম ডেপথের মায়াজম থাকে, তাহলে সে কিন্তু একটা নির্দিষ্ট রোগের দিকে অগ্রসর। কিন্তু বিশেষ করে এলোপ্যাথিতে এটা তো বলাই হয় যে টিস্যু চেঞ্জটা না হওয়া পর্যন্ত তার কোনো একটা রোগের নামকরণ হচ্ছে না এবং সেখানে তারা কিছু করতেও পারে। এই একটা ব্যাপার। তাহলে আমরা এই নীতির কথাটা দেখতে পেলাম। আর এলোপ্যাথিতে বলা হচ্ছে কি, যে প্র্যাকটিস অফ মেডিসিন, মানে চিকিৎসা যে অনুসরণ করছে এটা পুরোপুরি নির্ভর করে একটা অভিজ্ঞতার, মানে হোয়াট ক্যান বি ফাউন্ড আউট, কি পাওয়া যাবে সেটা দেখা যাবে, 6% ওষুধ দেবার। তাহলে এলোপ্যাথিতে আমরা দেখছি সেখানে কেন বলছেন দেয়ার শিফটিং মেথডস এন্ড থিওরিজ এন্ড র্যাপিড ডিসকভারিজ এন্ড অ্যাবান্ডনমেন্ট, এইটা যে এই বলা হলো, তাহলে আমরা যদি দেখি আর কি, মানে যারা একটু বয়স্ক লোক তারা দেখেছেন একটা সময় কিন্তু যখন ম্যালেরিয়াটা ভীষণ এফেক্টেড করতো, ভীষণ আক্রান্ত হতো মানুষজনেরা, সেই সময় ভারত সরকার পোস্ট কার্ডের মধ্যে একটা লেখাই থাকতো, জ্বর হয়েছে, ম্যালেরিয়া হতে পারে, ক্লোরোকুইন খান। আমার কিন্তু পরিষ্কার সেটা দিয়ে একটা লাল কালি দিয়ে সেটা কিন্তু ছাপানো থাকতো পোস্ট কার্ডের মধ্যে। এখন আর ওই ম্যালেরিয়ার জন্য ক্লোরোকুইন দেওয়া হয় না, ক্লোরোকুইন কিন্তু ব্যান্ড হয়ে গেছে, ব্ল্যাক লিস্টেড মেডিসিন হয়ে গেছে। কেন না, পরবর্তীকালে দেখা গেল ওখানে কিন্তু ব্রেনের টিস্যুর কিছু ক্ষতি করে। তাহলে যেটা এক সময় খুব দাপিয়ে বেড়ালো যে ম্যালেরিয়ার জন্য ক্লোরোকুইন ওদের ওষুধ। আবার
আর একটু বয়স্ক যারা আছেন তারা জানেন যে আমরা তো দেখেছি ছেলেবেলা থেকে আর কি, যে একটা অ্যান্টিবায়োটিক মানে স্ট্রেপ্টোমাইসিন পেনিসিলিনের একটা যুগ গেছে। কোনো কিছু হলে পারি সেখানে পেনিসিলিন বা স্ট্রেপ্টোমাইসিনের একটা ভীষণ ইউজ হতো, এবং বর্তমান যুগেও জাস্ট বোধহয় আমরা ফেলে আসছি, যেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের যুগ। বর্তমানে বলা হচ্ছে কি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স চলে যাচ্ছে আর অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তাহলে এইটা বোঝা গেল যে তাদের যে অ্যাসিডিক মেথড আর র্যাপিড ডিসকভারিজ এন্ড অ্যাবান্ডন এটা পরিত্যাগ করছে, এবং তাদের যে আবিষ্কার করছে সেটা, এবং সেটা তাদের মতামতের উপরেতে নির্ভর করে, যেটা সাপোর্ট করে। কিন্তু হোমিওপ্যাথি ওই মতামতের উপর নির্ভর করে না। হোমিওপ্যাথি কিন্তু একটা প্রুফড সায়েন্স। একদম দেখা যাচ্ছে যে হ্যানিম্যান এইটা কিন্তু শিখেছেন সেখানে কিন্তু প্রকৃতির কাছ থেকে। প্রকৃতিতে দেখা যায় যে একটা সিমিলার ডিজিজ যখন একটা মানুষের মধ্যে এফেক্টেড করে, বা একটা ডিসিমিলার ডিজিজ যখন এফেক্ট করে, সেখানে কি ঘটে সেটা আপনারা দেখতে পাবেন। অন্তত অ্যাপারেজিয়াম 36 থেকে 42 এই সম্ভবত এইরকম একটা অ্যাপারেজিয়ামের মধ্যে এটা কিন্তু খুব আলোচনা হয়েছে। তাহলে একই রকমের সমধর্মী যদি দুটো রোগ একটা শরীরে আক্রান্ত করে, তাহলে যেটা উইক সেটা স্ট্রং তাকে সরিয়ে দেয়। এইরকম যে এনএমএন যে লক্ষ্য করলেন, তাহলে এই যে প্রকৃতি থেকে যে শিক্ষাটা তিনি পেলেন, কিন্তু আমরা একটা রোগকে তো আর একটা রোগ দিয়ে ভালো করার এই অপেক্ষায় থাকতে পারি না। সেই জন্য কিন্তু ড্রাগ গ্রুমিং হলো, এবং ড্রাগ প্রথমে এটা জানা গেল কিন্তু সিনকোনা আবিষ্কারের মাধ্যমে। আপনারা সকলেই জানেন সেই ম্যালেরিয়া দিয়েই আর কি যে কথাটা হচ্ছিল, হোমিওপ্যাথির সূচনাও কিন্তু সেই ম্যালেরিয়া দিয়ে। কুলেন্স ম্যাটেরিয়ামেডিকা এবং আর একটা ম্যাটেরিয়ামেডিকা যখন অ্যানিমেন, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, সেটা যখন তিনি অনুবাদ করতে গেলেন তখন কিন্তু তিনি ওই কথাটা পান, এবং ওই জার্মানির ওই একটা জলাশয়ের জায়গায় যেখানে তার পাড়ের দিকে এই ম্যালেরিয়া পেরুভিয়ান যে গাছগুলো থাকতো, তার পাতা টাতা সেই জলের মধ্যে পড়তো, এবং ওখানকার ওই দেশের লোকেরা ম্যালেরিয়া হলে ওই পুকুরের জল খেত, তাতে কিন্তু তাদের ম্যালেরিয়া জল চলে যায়। এবং হ্যানিম্যানও কিন্তু দেখলেন যে তাহলে ওই যে গাছের যে পাতাটার মধ্যে কি আছে, তার নির্যাস তিনি বার করলেন এবং তিনি খেলেন, তার ফলোয়ার্সদের তিনি খাওয়ালেন, এবং দেখা গেল যে ম্যালেরিয়াল লাইক সিমটমস প্রডিউস করছে। তাহলে এইখান থেকে প্রথম কিন্তু ড্রাগ গ্রুমিং এর বিষয়টা নজরে আসে হ্যানিম্যানের, এবং আমরা দেখছি যে এই যে হোমিওপ্যাথিক ম্যাটেরিয়ামেডিকা যেই সমস্ত ড্রাগ গুলো রয়েছে, বিভিন্ন ওষুধে যে চিত্রায়িত রয়েছে, একটা পোর্ট্রেট রয়েছে, তার সাথে যখন একটা পেশেন্টের ঠিক একই রকমের লক্ষণ নিয়ে যখন আসবে, তাহলে দিলে সে রোগী সুস্থ হয়। আর এলোপ্যাথিতে ওই রকম যে কেউ একটা দেখেছে যে এই গাছের পাতাটা বা এইটা করলে পারে এইটা রোগ ভালো হয়, অথবা ওইটাই। যেমন শিবাজলটা পুরো নিয়েছিল, এবং ওই আলসা টালসা যা কিছু হতো শিবাজল ট্যাবলেট গুলো করে লাগিয়ে দেওয়া বা খেলে পারে তাদের সেইগুলো কিন্তু কমে যেত। আসলে ওরা জানে তো অন্য প্রকারের না, সেটা সরিয়ে দিতে পারলেই তারা ভাবে যে তার রোগ ভালো হয়ে গেছে। বর্তমান যুগে আমরা দেখি বিভিন্ন স্কিন ডিজিজের ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন রকম অয়েন্টমেন্ট, লোশন এইসব ব্যবহার করে, এবং রিং ওয়ার্ম হয়েছে সেখানেও কিন্তু তাদের বেশ কিছু ওষুধ আছে। সব ওষুধগুলো না আমার এখন মনেও নেই, যাই হোক সে সব ওষুধ দিয়ে ওইগুলোকে তারা কমাতে যায়। একটা ব্যথা হচ্ছে সেখানে কিন্তু ব্যথা নিরাময় একটা ওষুধ দিল বা একটা লাগিয়ে দিল, এইভাবে তারা যা হোক করে সিমটমসটাকে সরিয়ে দিতে পারলে পারেই তার চলে যায়। কনস্টিপেশন হয়েছে জোলাপ দিল, এইরকম আর সেখানে ওষুধের প্রাইমারি অ্যাকশন এবং সেকেন্ডারি অ্যাকশন সম্পর্কেও হ্যানিম্যান কিন্তু খুব বিস্তারিত আলোচনা করেছেন তার অর্ডার অফ মেডিসিন। তাহলে আমরা আমাদের কার্ডিনাল প্রিন্সিপাল দ্বারাই আমরা চালিত হব, আমরা ওই মতামতকে কিন্তু গ্রাহ্য করব না। এটা কিন্তু এই বিশ্বিক পড়াতে গিয়ে প্যারাগ্রাফ 1-এ হ্যানিম্যান কিন্তু এই বিষয়গুলো আলোচনা করেছেন। তাহলে আমরা দেখলাম যে আমাদের হোমিওপ্যাথিতে যেমন নীতি ছাড়া কিছু নেই, আমরা নীতির উপরে নির্ভর করে চিকিৎসা করব, কিন্তু এলোপ্যাথিতে ওই একটা
মতামতের উপর চলছে। তাহলে এই একটা গেল বিষয়। তাহলে তারা এটা বিভিন্ন ক্ষেত্রেও এটা তিনি কিন্তু এটা বলেছেন। আচ্ছা, তারপরে they deal with ultimate, they observe only the result of it and either deny or have no knowledge of the real nature of man, what he is, where he came from, what is quality in sickness or in health. তাহলে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে তারা ওই আলটিমেট, তারা রেজাল্ট অফ ডিজিজকে নিয়ে তারা চলে। তারা হয় যে নেচার অফ ডিজিজ সম্বন্ধে এবং কোথা থেকে কজ অ্যান্ড ইফেক্ট তিনি পরবর্তীকালেও আলোচনা করেছেন, সেই সম্পর্কে ওরা কোনো ভাব ধারে না। তারা এইটা রেজাল্ট অফ ডিজিজকে তারা ফাউন্ডেশন করে তার উপরই ওষুধ দিতে অভ্যস্ত, তারা এটাই করে থাকে। আচ্ছা, তারপরে আমরা দেখে যাই যে তাহলে তারা ওই যে টিস্যু চেঞ্জ বা টিস্যুর যে ক্যারেক্টারিস্টিক যে বৈশিষ্ট্য সেই সব পরিবর্তনকে তারা সেটা রোধ হচ্ছে এবং প্রথম থেকে শেষ অবধি তারা সেটাকেই দেখে। এবং যেগুলো বলা হলো যে তারা সেই সময়তে যেগুলো হয়তো পালসকে ফিলিং করছে বা আঙুল দিয়ে দেখছে, যেগুলো আগেই বললাম যে প্যাথোলজি বা মাইক্রোস্কোপের এখনকার বর্তমানে এই রেজাল্টটাকেই তারা দেখছে। এবং এইটাই বলা যায় মোটামুটি একটা এলোপ্যাথিক টিচিং এর একটা সামারি অফ সিকনেস। আর হোমিওপ্যাথি যে অনুধাবন করে না এই রেজাল্ট অফ ডিজিজের বাইরে যে কিছু আছে, দ্যাট ইজ কজ অ্যান্ড ইফেক্ট, এটাই কিন্তু হোমিওপ্যাথি বিশ্বাস করে যে এর পিছনে কি কারণটা রয়েছে। সেই কারণটা খুঁজতে খুঁজতে আমরা চলে যাই তার একদম শেষ অবধি, দ্যাট ইজ মায়াজম। কিন্তু আমরা এবার দেখি যে একটা অ্যাকুট ডিজিজ বা ক্রনিক ডিজিজের এই যে বিষয়টা, এই ক্ষেত্রে আমরা সিকনেসকে আমরা যেমন অ্যাপিরিজম 5 কে দেখি কনসিডার করে যে সেখানে একটা পজেশনের কথা বলা হয়। একটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টাল কজ থাকে, দ্য বেসিক কজ, দ্যাট ইজ মায়াজম। আর অ্যাকুটের ক্ষেত্রে সেখানে কিন্তু একটা এক্সাইটিং কজ বা অ্যাকুট মায়াজমেটিক কজ যেটা থাকে। এবং আমরা এটা দেখি যে একটা কজ বুঝলাম, এইবার তার একটা সেনসেশন, তার যে অনুভূতিটা তার কেমন, একটা শীতের অনুভূতি বা গরমের অনুভূতি বা একটা কোনো পোকা হেঁটে যাচ্ছে বা একটা ব্যথার অনুভূতি। ব্যথার আবার বিভিন্ন টাইপের আছে, কখনো স্টিচিং পেন, কখনো বার্নিং পেন, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের পেন আছে, টুইস্টিং পেন, এইসব যে অনুভূতির বিষয় টিষয়গুলো সব রয়েছে। এবং এটাই এই ফুড ফাউন্ডেশন নিয়ে আর কি খুব সুন্দরভাবে বলেছেন বনিংহোসেন। সেখানে তিনি বলছেন সেন্সেশন, লোকেশন, কনকমিটেন্ট অ্যান্ড মডালিটি। তাহলে সেটা কোন পার্টে হলো সেই একটা বিষয়, তার কেমন সেন্সেশন হয়েছে এবং তার সাথে তার অ্যালাইড সিমটম। যেমন কাশি হচ্ছে কিন্তু তার একটা ডিস্টাল পার্টে, হয়তো থাইয়েতে তার একটা ব্যথা হচ্ছে, যেমন আমরা একটা ব্রায়োনিয়ার লক্ষণ পাই। এইটাই হলো এই যে থাইয়ের যে লক্ষণটা, এইটাই কিন্তু তার একটা কনকমিটেন্ট লক্ষণ। তাহলে সেন্সেশন, লোকেশন, তার সাথে একটা কনকমিটেন্ট লক্ষণ যখন আমরা মেলাতে পারবো এবং সেইটা কিভাবে বাড়ছে বা কমছে, এই মডালিটিসটা, সেখানে টাইম মডালিটিস হতে পারে, সেখানে কখনো বিভিন্ন রকমের। আচ্ছা, ঠিক আছে, তা আপনারা ভাবুন মডালিটিস বিভিন্ন, যেমন টাইম মডালিটি ছিল বা বিভিন্ন রকম। The organ will be understood by the inexperienced observer to mean one thing and by true and experienced homeopath to mean another. স্বাভাবিক কথা।
তাহলে এই যে প্যারাগ্রাফে আমরা দেখলাম যে শিখ বিষয়টা একটা যারা অনভিজ্ঞ লোক তাদের ক্ষেত্রে একরকমের মানে করে, আর অভিজ্ঞ হয় যারা যারা হোমিওপ্যাথি প্রতি যাদের খুব ভালো ট্রেনিং আছে, যারা হোমিওপ্যাথিটাকে অনুধাবন করেছে তাদের ক্ষেত্রে একটা অন্যরকম। এটা যেটা এই পর্যন্ত আলোচনা করলাম সেইটাই প্যারাগ্রাফ 3 কিন্তু তিনি একদম পুরোপুরি তুলে ধরেছেন অ্যাপ্রিজিউম 1 কে, যেটা বললাম দি ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর অ্যাজ ইট ইজ স্টার্ট। আসলে এই যে রিফ্লেকশনটা, এই যে সে শিখ হলো এবং শিখ থেকে তাকে যে হেলথে নিয়ে আসার যে বিজ্ঞানটা, তার যে দর্শনটা, এই হোমিওপ্যাথি সবকিছু কিন্তু জানো এই অ্যাপ্রিজিউম 1 এর উপরে দাঁড়িয়ে আছে। এবং আমাদের মহামতি কেন্ট তার এই লেকচারটার মাধ্যমে অনেক কিছু কিন্তু আমাদের এইখানে তিনি বলে দিচ্ছেন যে কেমন করে কি হবে। আমরা সেটা পরবর্তীকালে আরো বিস্তারিত দেখবো যে আমরা এই কিওরটা কেমন করে কি করব, তার ফ্যামিলিতে কি হলে কি হবে, তার সাসসেপ্টিবিলিটি কি আছে বা তার ইডিওসিনক্রাসি কি আছে, তার একদম বিগিনিং এ কি রয়েছে, এভরিথিং, বা তার একটা এপিডেমিক বা প্যান্ডেমিকে সেখানে কি কেমন ভাবে হচ্ছে, একটা ক্রনিক ডিজিজে বা অ্যাকুট ডিজিজ, সবের কিছুর মধ্যেই কিন্তু এই আলোচনাটা তিনি ছুঁয়ে গেছেন। এবং আমরা পরবর্তীকালে অর্গানন বা হোমিওপ্যাথিক ফিলোসফি, নেচার অফ ক্রনিক মায়াজম, সবটাই আমরা যখন পড়বো সেইগুলো নিয়ে কিন্তু এই সবের লক্ষ্য কিন্তু এইটাই, সিক টু হেলথ। এই সিক টু হেলথ নিয়ে আসার জন্য এই হোমিওপ্যাথিক যা কিছু শিক্ষা আমাদের শিখে নিতে হয়। প্যারাগ্রাফ 4 তিনি বলছেন যে এই বিবৃতিটা একটা ভাষা ভাবে পাঠ করলে কোনো বিতর্ক হবে। আসলে অনভিজ্ঞ লোক যদি সেইটা নিয়ে তাদের মধ্যে আলোচনা করে তাহলে আর বিতর্কের কি আছে, কিন্তু একজন অভিজ্ঞ লোকের সাথে যদি আলোচনা হয় তখন কিন্তু তার কাছে মানেটা আলাদা হবে। এবং কেন্ট বলছেন যতক্ষণ না পর্যন্ত হ্যানিম্যানের এই অন্তর্নিহিত অর্থটা, এই অসুস্থতা পুরোপুরি বোঝা যায়, যে কোনো শাখার চিকিৎসক এতে সম্মত। এটা যখন বোঝা যাবে তখন হবে, আর না বোঝা গেলে অনভিজ্ঞতার জন্য তার মানেটা আলাদা করবে। এই শিখ ওয়ার্ডটা বিভিন্ন লোক বিভিন্ন ভাবে অর্থ করবে। যতদূর পর্যন্ত এটা একটা মতামতের বিষয় হবে, যেমন আগে বললাম, তখন বিভিন্ন মতামত প্রকাশ পাবে। হোমিওপ্যাথিটা এই মতামতের বিষয়টা পরিত্যাগ, এলোপ্যাথি ইন্ডিভিজুয়াল ওপিনিয়নে স্থির থাকে। এবং এলোপ্যাথি বলে যে মানে ওষুধের বিজ্ঞান, প্র্যাকটিস অফ মেডিসিন, সচেতন মতামতের উপর প্রতিষ্ঠিত, যেটা আগেও আলোচনা করলাম। এবং মানে কেন্ট বলছেন এটা একটা মূল্যহীন ও একটা অস্থির একটা রচনা বা ফাউন্ডেশন, যেটা অসুস্থ থেকে সুস্থতার বিজ্ঞান বলে। এটা যুক্তিসঙ্গত বা প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এটা আমরা দেখি তো যে একটা ওই যে ডিজিজ ধরে যখন চিকিৎসা করছে, ডিজিজটা তার হয়তো কমে গেছে, তারা বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন করে তারা রায় দিল যে রোগটা ভালো হয়ে গেছে, কিন্তু রোগীকে জিজ্ঞাসা করলে সে কিন্তু তার বিভিন্ন রকমের সিম্পটোম্যাটোলজি প্রডিউস করে, যেটা হয়তো ইনভেস্টিগেশন করে তার কিছু পাওয়া যাবে না, কিন্তু রোগী কিন্তু তার বিভিন্ন রকমের অসুবিধাটা কথা বলে এবং রোগী কিন্তু পুরোপুরি সুস্থতা হয় না। এবং দেখাও যায় যে সে হয়তো একটা কোনো অসুস্থতা নিয়ে আসলো এবং সেটা একটা কোনো নামও দেয়া হলো, তার কোনো ওষুধ দেয়া হলো, সেটা যখন ওষুধটা সে খাচ্ছে একটা অন্য রোগে আবার সেটা ট্রান্সফার করে সে কখনো কখনো তার ওষুধের একটা ব্যাড ইফেক্টের জন্য হয়, আর কখনো কখনো সেই মানুষটার অন্য অর্গানও সে এফেক্টেড করে। তাহলে এলোপ্যাথিতে কিন্তু এইরকমই একটা বিষয় রয়েছে। তাহলে একটা অস্থির রচনা, অসুস্থ থেকে সুস্থতার বিজ্ঞান, এটা যুক্তিসঙ্গত ভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব না, এই জন্য এই কথাটা বলা হলো। সুতরাং মানুষের মতামতের উপর বিজ্ঞান বিষয়ে সতর্ক হওয়া দরকার। কেন্ট বলছেন এই কথা। এই মতামতের উপরেতে যে বিজ্ঞান প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় সেটা কিন্তু ঠিক না। হ্যানিম্যান আমাদের কিছু নিয়ম নীতি দিয়েছেন, যেটা স্টাডি করলে আমরা নিজেদেরকে উন্নতি করতে পারবো।
এই যে কার্ডিনাল প্রিন্সিপাল, হোমিওপ্যাথিক ফিলোসফি, হোমিওপ্যাথিক মেট্রামেডিকা সবকিছুই কিন্তু আমাদের শিক্ষা করলে পারে, হ্যানিম্যানের নির্দেশ মেনে চললে পারে আমরা কিন্তু এই আরোগ্য নীতিটাকে ফলো আপ করতে পারবো এবং রোগীকে অসুস্থ থেকে সুস্থ করতে পারবো। এমনকি আমরা যদি নেচারের দিকে দেখি, সেখানেও কিন্তু দেখি যে নেচারও কিন্তু কিছু তার নিয়ম নীতি মেনে চলে। এই যে পৃথিবীর যে কিছু নিয়ম নীতি আছে সেটাও কিন্তু নীতির উপরেই চলে, একটা নিয়মের মধ্যে চলে। নেচার কিন্তু তাই, পৃথিবী যে ঘুরছে, দিন রাত হচ্ছে, শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ হচ্ছে, এই সব কিছুই কিন্তু একটা নিয়ম মেনে হয়। এটা কোনো কিন্তু একটা মতামত বা হাইপোথিসিসের একটা বিষয়। আমরা চিকিৎসা শুরু করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত নীতির উপর প্রস্তাব, যতক্ষণ না পর্যন্ত আমরা মতামতের বা হাইপোথিসিসের গুরুত্ব দেবো, ততক্ষণ এটা পরিবর্তন হতেই থাকবে, একদম স্বাভাবিক। এইটা মোটামুটি এই প্যারাগ্রাফের 4 বলা। আর প্যারাগ্রাফ 5 সেখানে এইবার বলছেন তার কিছু এইবার আরোগ্যের বিষয়টা এইবার তিনি কিন্তু চলে আসছে। এখানে বলা হচ্ছে যে আমরা যে ওষুধ দেব সেখানে কিন্তু ওষুধটা মাদার টিচার বা একটা ক্রুড ফর্মে দিলে পারে সেটা থেকে কিন্তু আমরা ঠিক আরোগ্য করতে পারবো না। এখানে একটা বিষয় আছে বুঝে নেওয়ার মতন, যে পোটেন্টাইজ ফর্মটা কেন। আসলে যদি আমরা এই শক্তির বিষয়টা বুঝি, যে একটা আমাদের যে ভাইটাল ফোর্স, একটা জীবনী শক্তি রয়েছে যেটা কিন্তু আমাদেরকে সুস্থ ভাবে বাঁচিয়ে রাখে এবং সেখানে তাদের বিভিন্ন যেভাবে পরিচালনা করে, যদি এটা আমরা এইভাবে দেখি আর কি, ভাইটাল ফোর্সটাকে, যে মানুষের সুস্থ অবস্থায় বস্তুগত দেহকে যে শক্তি বাঁচিয়ে রাখে তাকে ভৌতিক ও যৌন শক্তি বলে। সেটা অসীম প্রভাবে দেহকে পরিচালনা করে, অনুভূতি ও কার্যকারিতায় সুন্দরভাবে ও সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রিত করে। তার ফলেই অনুসন্ধিৎস চিকিৎসা বা যুক্তিবাদী মানুষ এই জীবন্ত সুস্থ শরীর যন্ত্রকে মানব জীবনের মহত্তর উদ্দেশ্য সাধনে স্বাধীনভাবে নিযুক্ত করতে সমর্থ। কত সুন্দর কথা বললো, যে এই যে ভাইটাল ফোর্সটা যখন ঠিকভাবে কাজ করছে সেটা কিন্তু আমাদের জীবন বাঁচিয়ে রাখে, আমাদের সমস্ত অনুভূতি এবং সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে বেঁচে থাকতে সাহায্য করছে এবং জীবনের মহত্তর উদ্দেশ্য সাধনে স্বাধীনভাবে নিযুক্ত করতে সমর্থ। একটা রিজেনারেটেড যে মাইন্ড, এটা থেকে বোঝা যায়। আমরা দেখি একটা অসুস্থ মন, তার মধ্যে যে হিংসা কাজ করে, তার মধ্যে যে নিষ্ঠুরতা কাজ করে, যে ওভার সিম্প্যাথেটিক, সবকিছুই কিন্তু তার একটা মানসিক স্তরের একটা বিশৃঙ্খলা। তাহলে এই যে একটা ভাইটাল ফোর্স, জীবনী শক্তি, একটা শক্তি, তারপরে হলো একটা রোগ শক্তি। রোগ শক্তিটা জীবনী শক্তিকে পরাস্ত করলে পারে তখন সে কিন্তু অধিকার করে বসে সেই অসুস্থ ব্যক্তির ওপরে। তাহলে আমরা দেখলাম একটা জীবনী শক্তি, একটা রোগ শক্তি, ডিজিজ পাওয়ার, আর একটা হচ্ছে ওষুধের শক্তি। এই একমাত্র হোমিওপ্যাথি টু সাম এক্সটেন্ট বায়োকেমিক এই ওষুধের শক্তিকে স্বীকার করেছে। আর তা না হলে বাদ বাকি আর যা চিকিৎসা বিজ্ঞান আছে সবই কিন্তু একটা শুধু ড্রাগের উপর নির্ভর করে চিকিৎসা। কাজে সেখানে সাপ্রেশন প্যালিয়েশন হবে না, তার কি হবে? তার মানে শক্তি দিয়ে শক্তিকে পরাস্ত করতে হবে। যেমন রোগ শক্তি জীবনী শক্তিকে পরাস্ত করলো, আবার এই ভাইটাল ফোর্সটা যখন ডেভিয়েশন করছে তাকে আবার ঠিক লাইনে ঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমাদের কিন্তু একটা শক্তিকৃত ওষুধ দিতে হবে। তাহলে এই জায়গাটা বোঝা গেল। আর কজ এন্ড ইফেক্ট যা কিছু সারা বিশ্ব মানে ব্রহ্মাণ্ড বলা যায়, এই কজ এন্ড ইফেক্ট বা কার্যকারণ সম্পর্কের উপর কিন্তু নির্ভরশীল। তাহলে ওরা কিন্তু মানে অ্যানাদার দেন হোমিওপ্যাথি, তারা কিন্তু কজ এন্ড ইফেক্টের ধার ধাচ্ছে না, তারা কিন্তু শুধু ফলাফলটাকে নিয়েই চলছে। তাহলে আমাদের কজ এন্ড ইফেক্টটাকে বুঝতে হবে এবং হোমিওপ্যাথটা এটা বোঝে। এইবার প্যারাগ্রাফ 6 তিনি কিন্তু এটা আলোচনা করছেন, হোয়াট ইজ মেন্ট বাই দ্য সিক। ইট ইজ এ ম্যান দ্যাট ইজ সিক
আসলে ওই যে বললাম ট্রিট দি পেশেন্ট নট দ্য ডিজিজ, এই রুগীটাকেই আমাদের কিন্তু ধরতে হয়। এই রুগীটাকে যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু সবকিছুর সমস্যার সমাধান হয়। কিন্তু যখনই আমরা একটা রোগকে ধরতে যাব এবং সেই বেশি যে আমরা চিকিৎসা করতে যাব, আমাদের কিন্তু ফেলিওর হয়ে যেতে হবে, বা সেখানে একটা সাপ্রেশন বা ফেলিয়েশন হবে, যেটা পরবর্তীকালে আরো অনেক কিছু ঝামেলা জঞ্জাট তৈরি হবে এবং খুব একটা কমপ্লেক্স ডিজিজও অ্যারাইজ করবে। তাহলে হোয়াট ইজ মেন্ট, মানে প্যারাগ্রাফ 6 এ এই দি সিক চ্যাপ্টারে কেন যেটা বলছেন, হোয়াট ইজ মেন্ট বাই দ্য সিক, ইট ইজ এ ম্যান দ্যাট ইজ সিক and not to be restored to health, not his body, not the tissues. অনেকে বলে যেমন আই এম সিক, অনেক পাতার পর পাতা সে লক্ষণ দিয়ে যাচ্ছে এবং সে বলে যে আমি কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে দেখিয়েছি, আমি কোনো চেস্ট স্পেশালিস্টের কাছে দেখিয়েছি, আমি নিউরোলজিস্টের কাছে দেখিয়েছি, আমি কার্ডিওলজিস্টের কাছে দেখিয়েছি, আমি অপথ্যালমোলজিস্টের কাছে দেখিয়েছি, বা মহিলা পেশেন্ট হলে পারে সে বলবে আমি গাইনোকোলজিস্টকে দেখিয়েছি, কিন্তু তারা বলছে যে আপনার কোনো রোগ নেই, কিন্তু আমি তো এই সমস্ত সমস্যায় ভুগছি, তাই না? আমার ঘুম হচ্ছে না, আমার মাথা ব্যথা করছে, হাতে পায়ে ব্যথা করছে, আসলে এইগুলো তো ইনভেস্টিগেশন করে পাওয়া যাবে না। আবার হয়তো আমার কনস্টিপেশন হচ্ছে, অথচ তারা কিন্তু রায় দিল যে তুমি সুস্থ, কিন্তু পেশেন্ট তো বলছে যে আমি সুস্থ নই। তাহলে এই জায়গাটাও হচ্ছে সিক, আর এই সিকটাকে আমরা কিন্তু তার সিম্পটোম্যাটোলজিকে কনসিডার করে ল অফ সিমিলিয়া বেসিসে আমরা ট্রিটমেন্ট করে আমরা আরোগ্য দান করতে পারি। ওই প্যারাগ্রাফ 7ও সেই কথাটাই বলা হচ্ছে, টিস্যু চেঞ্জ যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না এটা একটা নাম দেওয়া হচ্ছে, ততক্ষণ তাদের কিছু করার নেই। তারা যে অসুস্থ এ কথাটা তারা যেন মানতেই চায়। প্যারাগ্রাফ 8 বলছেন 6 এর পরিণতি হচ্ছে ডিজিজ। এটা আমরা দেখলাম, যেমন ধরুন আমরা যদি একটা ডায়াথিসিসের কথাটা, যেটা প্রথমেই যেটা বলছিলাম, যে একটা সোরাসিফিলিস কম্বিনেশন করে যে একটা টিউবারকুলার ডায়াথিসিস করি, তাহলে সেইটাকেই যদি আমরা বাড়তে দিই, এমন হতে পারে সে যদি উপযুক্ত পরিবেশ না পায়, তাহলে সারা জীবন সে কিন্তু টিউবারকুলার ডায়াথিসিসের পেশেন্ট হতে পারে। আবার উপযুক্ত পরিবেশ, সে হয়তো একটা ড্যাম বেসমেন্টে বাস করে, সে হয়তো ভালো খাবার পাচ্ছে না বা তার খাবারের হজমের গন্ডগোল হচ্ছে, সেইখানেই কিন্তু দেখো মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সেখানে কিন্তু তাকে আসলো এবং সে কিন্তু টিউবারকুলোসিসে আক্রান্ত হয়ে গেল। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই ডিজিজকে, টিউবারকুলার জার্মকে তারা স্পুটাম পরীক্ষা করে না পাচ্ছে, তার মান্টু টেস্ট করে না পাচ্ছে, তারা টিউবারকুলোসিস নাম দিতে পারছে না। তাহলে এই যে তার সাসেপ্টিবিলিটি, এবং সকলের যে টিবি হবে এমন নয়, এর আবার বিভিন্ন রকম হতে পারে। হয়তো দেখা গেল যে কারুর হয়তো ডায়াবেটিস হলো, কি কারুর হয়তো ক্যান্সার হলো। এইটাকে যদি আমরা রান করতে দিই তখন কিন্তু এইটা হবে। তাহলে আমরা সব সময় মানুষটাকে প্রাধান্য দেব, আলটিমেটকে নয়। এইটা মোটামুটি প্যারাগ্রাফ 8 কিন্তু এই টিচিংটা হ্যানিম্যান দিয়ে গেলেন, এবং সেখানে কিছু হিস্টোরিক্যাল ম্যানিফেস্টেশনের কথা হয়েছে। হিস্টোরিক্যাল ম্যানিফেস্টেশনটার কথা হচ্ছে যে সিমটমস দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ হিস্টেরিয়া ইনক্লুড প্যারালাইসিস, ফেন্টিং অ্যান্ড সিজার, chronic pain, blindness, loss of sensation, hallucination, amnesia, historic behavior, extreme emotion and outburst. এইসব কথাগুলো নিয়ে হলো কিন্তু তার একটা হিস্টোরিক্যাল ম্যানিফেস্ট। একটা হিস্টোরিক্যাল পেশেন্ট কিন্তু এই ধরনের কিছু দিতে পারে। সিজারটা হচ্ছে একটা খিচুনি, আর হ্যালুসিনেশন হচ্ছে যে একটা কোনো বস্তু যার কোনো হয়তো অস্তিত্ব নেই, সেইটা সম্পর্কে সে ভুল শুনছে, এইরকম একটা হয়। তার হয়তো স্মৃতিভ্রংশ হলো, এইরকম কোনো কোনো হিস্ট্রিক পেশেন্টের কিন্তু এইগুলো দেখা যায়। Material ideas of disease, we will have material ideas of the means of cure.
আমরা যদি বিশ্বাস করি একটা অর্গান অসুস্থ হয়েছে, তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব যে সেই অর্গানটাকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে পরে এই সব ঝামেলা চুকে যায় এবং সেই পেশেন্টটা কিওর হয়ে যায়। দেখুন কেন্ট কত আগে এই কথাটা বলছে, এবং আজকে যে আমরা অঙ্গ প্রতিস্থাপন যেটা দেখছি, এখন একটা লিভার খারাপ হয়ে গেছে, একটা লিভারকে প্রতিস্থাপন করে, আর কিডনি প্রতিস্থাপন তো হামেশাই ঘটছে, এমনকি বর্তমানে হার্ট পর্যন্ত ট্রান্সফার করে দিচ্ছে। একটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার হার্টটা ঠিক আছে, আমরা তো দেখলাম বেশ কিছুদিন আগে এই বোধহয় ফর্টিস হসপিটালে প্রথম এই আমাদের পশ্চিমবাংলায় হার্ট প্রতিস্থাপন করা হলো। তাহলে ওই যে অর্গানটা, পার্টিকুলার অর্গানটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, এবং ওইটাকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলেই পেশেন্ট আরোগ্য হয়ে গেল। এটা হচ্ছে এলোপ্যাথদের মতামত, তারা এইরকম করে, কিন্তু আমরা এইটা বিশ্বাস করব না। একটা কথা বলা হয় যে একটা চেনকে যদি দুদিক ধরে টানাটানি করা যায় তাহলে কোন জায়গাটা সে ছিঁড়ে যাবে, কেটে যাবে। উত্তরটা হচ্ছে যে তার উইকার পয়েন্ট। তাহলে আমাদের যে রোগটা, এই যে ভাইটাল ফোর্সটা এফেক্টেড হল, আমাদের শরীরের যেটা উইকার পয়েন্ট সেইখানটায় সে কিন্তু ম্যানিফেস্টেশন। সেটা যদি লিভারটা উইকার পয়েন্ট হয় লিভারে ম্যানিফেস্টেশন করবে, সেটা যদি কিডনিতে হয় কিডনিতে ম্যানিফেস্টেশন করবে, এইরকম আর। সেটা যদি লাঙে হয় তাহলে লাংকে ম্যানিফেস্টেশন করবে। সে উইকার পয়েন্টটাকে বেছে নেয় একটা রোগ হওয়ার জন্য। কিন্তু দেখুন এখানে কিন্তু মানুষটাকে তার ভাইটাল ফোর্সটাকে কনসিডার করা। ভাইটাল ফোর্সটা যখন প্রথম অ্যাফেক্টেড হয় তখন কিন্তু তার মেন্টাল লেভেলে প্রথম সে বুঝতে পারে, তারপরে মেন্টাল লেভেল থেকে তার ফিজিক্যাল লেভেলে আসে, এবং সেইটাকেই যদি রান করানো যায়, সেটাই যদি চলতে দেওয়া যায়, তবে কিন্তু সে একটা পার্টিকুলার অর্গানকে অ্যাফেক্টেড করে। এটা হোমিওপ্যাথি থিওরি, হোমিওপ্যাথি ডাক্তার এটা জানে। আর ওরা বলছে যে না, এই অর্গানটা অ্যাফেক্টেড হচ্ছে, অতএব এই অর্গানটাকে, তাহলে কজটা তো এর পিছনে থেকেই গেল। তার কি হলো? ওরা তো কজ এন্ড ইফেক্ট মানছে না। কিন্তু আমরা যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে কনসিডার করি, শুধুমাত্র পৃথিবীর মধ্যে না, তাহলে কিন্তু আমরা দেখব সর্বক্ষেত্রে একটা কার্যকারণ সম্পর্ক আছে। এইটা হলো প্যারাগ্রাফ 8। প্যারাগ্রাফ 9-এ সেটা না বলছে ওয়ের হু ইজ দিস সিক ম্যান, ওই একই রকমের কথাটাই আর কি, যেন বারবার বোঝাবার জন্য কেন বলছে দি টিস্যুজ would not become sick unless something prior to them have and been deranged and so make then sick. What is there of this man that can be called internal? ওই যে ইন্টারনাল ম্যানের কথাটা যেটা বলা হলো, সেই ইন্টারনাল ম্যানটাই হচ্ছে কি আমরা সেইভাবে কিভাবে বুঝবো, সেখানে বুঝবো কিন্তু তার উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এই উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংটা এখানেও কিন্তু তার পিছনে যে লুকিয়ে রয়েছে সেখানেও কিন্তু মায়াজল। আমরা বিভিন্ন ওষুধের যদি চরিত্রটাকে বুঝবার চেষ্টা করি, তাহলে সেখানে আমরা কি দেখি না, কেউ হয়তো একটা সিগ্রেটিক মায়াজমকে প্রিডমিনেন্ট করছে, একটা ডোমিনেন্ট্রি একটা মায়াজম, কেউ একটা সোরাকে করছে, কখনো সাইটোসিস করছে, কখনো কখনো একটা ডায়াথেসিস তৈরি করছে, দুটো মায়াজম, এবং সেখানে তার একটা পারভার্টেড উইল বা আন্ডারস্ট্যান্ডিং সেখানে কিন্তু কাজ করে। তাহলে এই যে তার উইল আর আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাটাই তো গন্ডগোলটা হয়। আর আমরাও কিন্তু এইটা চালনা করি, এবং সেটাও কিন্তু এই উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কে দিয়ে। এইখানেতে আমি যেই চ্যালেঞ্জের একটা মায়াজম পড়া থেকে উনি বলছেন দি মায়াজম অ্যান্ড দ্য রিলেশন টু প্যাথোলজিতে তিনি বলছেন ইট ইজ দ্য সিক পারসন দ্যাট ইজ টু বি ট্রিটেড, নট দ্য। এই কেট যেমন বলছেন যেই চ্যালেঞ্জ দি মায়াজম অ্যান্ড দ্য রিলেশন টু প্যাথোলজি, এখানে কিন্তু এই কথাটাই বলছেন, ইট ইজ দ্য সিক পারসন দ্যাট ইজ টু বি ট্রিটেড, নট দ্য প্যাথোলজি। আর এই যে আমরা উইল আর আন্ডারস্ট্যান্ডিংকে, এখানেও কিন্তু যেই চ্যালেঞ্জও বলছেন, রবার্টসও বলেছেন, কেন্টও একই কথা বলছেন
the mind is the vice regent of the body, the government, the ruling power. কিন্তু এই মাইন্ডকে চিকিৎসা বিজ্ঞান এই হোমিওপ্যাথি যেরকম ভাবে ব্যবহার করে, সেটা কিন্তু হোমিওপ্যাথি ছাড়া আর অন্য কোনো বিজ্ঞান এইভাবে তার মেন্টাল সিমটমসকে ব্যবহার করে না। এবং আমরা যখন কোনো একটা ওষুধকে নিয়ে আমরা পড়াশোনা করি, তখনও কিন্তু দেখি যে সেখানেও কিন্তু এই ওষুধের মধ্যে উইল পার্ট, আন্ডারস্ট্যান্ডিং এর পার্ট, তার কিছু সেন্সেশনের পার্ট, তার কিছু ডিলিউশন পার্ট, এই সবগুলো আমরা দেখি। এবং সেইটাই কিন্তু সেই ওষুধের একটা চালিকা শক্তি বলা যায়। প্যারাগ্রাফ 10-এ যেমন কেন্ট বলছেন, উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশন কনস্টিটিউট এ ম্যান, কনজয়েন্ট দে মেক লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটি। তাহলে ওই যে মায়াজমের কথাটা বললাম, তাহলে একটা সিভিলিটিকের যে প্রিডোমিনেন্ট যেখানে করবে, সেখানে যেমন দেখি সে একটা ইম্পালসিভ নেচার থাকে, তার একটা অটোকারিতা থাকে, তার একটা ডিস্ট্রাকটিভ মেন্টাল লেভেলে থাকে, ফিজিক্যাল লেভেলেও আমরা ওই ডিস্ট্রাকশনটা দেখি। সিভিলিটিক মায়াজম যেখানেতে ডোমিনেন্সি রয়েছে, স্যার আমরা মানসিক স্তরেও যেটা দেখি, ফিজিক্যাল লেভেলেও সেই একই জিনিসটাই দেখি। তাহলে কিন্তু ওই যে মায়াজম যে প্রিডোমিনেন্ট করছে, এবং আমরা যখন একটা ওষুধকে প্রুভিং করছি, সেখানেও কিন্তু ওই একই জিনিসটা আমরা দেখছি, উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। The man is the will and the understanding and the house which he lives in his body. তাহলে এই যে আমরা যে আমাদের দেহটাকে দেখি, এই দেহটার মধ্যেই তার একটা মেন্টাল লেভেলে তার কিন্তু উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আর এই দেহটাকে একটা যন্ত্র স্বরূপ আমরা ধরুন, মানে একটা ঘরের মধ্যে যে বাস করছে, সেটাই যেন কেন্ট এই জায়গাটা বোঝালেন, and the house which he lives in his body। সেই রকম এই যেন সেই রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মুক্তি ভাবে আমি দেব, আসেন অন্তর্যামী। এর আড়ালে অন্তর্যামী লুকিয়ে রয়েছে। এই অন্তর্যামীটাকে আমাদের ধরতে হবে, এই বডিটাকে নয়। কখনো কখনো আমরা যখন টোটালিটি অফ সিমটমস করব, তখন আমরা সামগ্রিকতাটাকেই করব। আমরা যেমন তার মানসিক লক্ষণগুলোকে স্টাডি করব, তার ফিজিক্যাল লক্ষণগুলোকেও স্টাডি করব। বিশেষ করে ফিজিক্যাল জেনারেল, তার শীত কাতরতা বা গরম কাতরতা, তার টাইমে বা তার বিভিন্ন সেন্সেশন, এইগুলো যে ফিজিক্যাল, বা তার সে কি খেতে ভালোবাসে, কি সে অ্যাভারশন কি, বা তার কিছু সহ্য হচ্ছে না, এগুলো কিন্তু আমরা অবশ্যই জোর দেব। প্যারাগ্রাফ 11-এ এই সেই চ্যাপ্টারে তিনি বলছেন খুব সুন্দর কথা, এই যে উইল ইজ এক্সপ্রেসড ইন দ্য ফেসেস, দি রেজাল্ট ইজ ইমপ্লান্টেড অন দ্য কাউন্টেনেন্স। এটা খুব সুন্দর কথা। একজন অপরাধীর মুখ, একজন ভালো মানুষ, সুস্থ একজন সেন্ট ধরুন, যিনি একটা সাধু সন্ন্যাসী, যেমন তার যেমন মুখ চোখ দেখলে মানে একটা বোঝা যায়, সেই রকম একজন মার্ডারার বা ধরুন যে একজন পতিতালয়ে যায়, বা যে খুন খারাপি করে, খারাপ দস্যুবৃত্তি করে, তাদের মুখের মধ্যে কিন্তু সেইটা ফুটে ওঠে। এই জায়গাটা কিন্তু কেন্ট বলছেন যে আমরা যেমন মায়াজম দ্বারা এফেক্টেড হই, এটা যেমন আমাদের মুখে চোখে আমাদের যে অভ্যাস, আমরা যেটা ভাবনা চিন্তা করছি, সেটা আমরা যদি খুব ভালো অবজারভার হই, তাহলে কিন্তু এই মুখ দেখে বাস করছি, মানে দেখা যায়, মুখের অবয়ব দেখে সেটা বোঝা যায়। এবং কেন্ট বলছেন যে একটা ভালো মানুষের যেমন একটা যে সোজাসুজি চলতে অভ্যস্ত, তার মুখ দেখেও যেমন বোঝা যায়। এবং তিনি বলছেন যে আপনি শহরের সব থেকে অন্ধকার জায়গাটার দিকে যান, এবং সেই যারা অপরাধের সাথে যুক্ত, তাদের মুখের দিকে লক্ষ্য করুন, তাহলে কিন্তু এই দুটো ব্যাপারটা আপনারা খুব বোধগম্য জায়গায় আসতে পারবেন। তাদের যেন দে হ্যাভ দি স্ট্যাম্প আপন দেয়ার ফেসেস, তাদের যেন এই মুখের মধ্যে একদম সেই স্ট্যাম্প করে দেওয়া হয়েছে। তাহলে দে হ্যাভ এভির অ্যাফেকশন
অ্যান্ড এভিল ফেস। তাদের ভালোবাসা জিনিসটা যত কিছু কর্মের দিকে থাকে এবং তাদের একটা এভিল ফেস থেকে আমরা এটা স্টাডি করতে পারি। কিন্তু এলোপ্যাথি প্যাথোলজি রেকগনাইজেস নাথিং বাট ম্যানস বডি। এলোপ্যাথি প্যাথোলজি এইসব বিষয় নিয়ে কোনো মাথা ঘামায় না, তারা শুধু এই বডিটাকে নিয়ে, তার অর্গানটা নাকি এটা ভাবে। The homeopath must master these things before he can perceive the nature of the cause of disease and before he can understand what cure is. তাহলে ওই আমরা যদি একদম জার্নিটাকে ধরি, তাহলে আমরা যে মায়াজমটাকে আমরা বুঝবো কিভাবে? একদম যদি আমরা তার ফ্যামিলি হিস্ট্রিতে যাই এবং সেখানে কি ধরনের অসুখ বিসুখে, তারপর নিয়ারেস্ট ব্লাড রিলেটেড যারা রয়েছে তাদের অসুখ বিসুখ কি হয়েছে, এবং নিয়ারেস্ট লোক ধরুন তার ভাই বোন ছেলে মেয়ে, তার বাবা মা বা ধরুন কাকা বা তার মাসি, তার মামার বাড়ির, এই যে তারা নিয়ারেস্ট যারা রয়েছে তাদের কি রকম মেন্টালিটির মানুষ তারা, এবং তারা কি ধরনের অসুখ বিসুখে ভুগেছে, এবং তারা কি ধরনের নেশা টেশা করতে অভ্যস্ত, এইগুলোকে যদি আমরা অ্যানালিসিস করি, তারপরে ধরুন একটা রোগ সে কতদিন ধরে ভুগেছে, কতদিন ভোগার পরে সে মারা গেল, এরকম দেখি না হঠাৎ করে একটা রোগ হওয়ার পরে, ক্যান্সার হয়েছে হয়তো বা টিবি হয়েছে, সে বেশি দিন থাকলো না, খুব তাড়াতাড়ি মারা গেল। তাহলে একটা সিবিটিক মায়াজমের একটা অস্তিত্ব আমরা প্রথমে একটা বুঝে নিতে পারি। তারপরে যদি তার মেন্টাল নেচার গুলোকে স্টাডি করি, তাহলে এটাকে সাপোর্ট করলে আরো ক্লিয়ার হওয়া যায়। আবার যদি সেটা সাইকোটিক যদি ডোমিনেন্সি থাকে, তাহলে সেখানেও কিন্তু তার মেন্টাল মেকআপটা সেই রকম হবে। সে কিন্তু লোক ঠকানোর বিষয়, সে কিন্তু গোপন প্রিয়তা, বা ধরুন সেই যে বৃষ্টি বাদলের দিনে তার যে বারাকম্মা, বা ওই যে ভোরের দিকে তার যে একটা অ্যাগ্রাভেশন, বিগিনিং টু মোশন, কন্টিনিউ মোশন, এমিগ্রেশন, এই সবগুলো কিন্তু আমরা ফ্যামিলি হিস্ট্রি তাদের মধ্যে যদি খুব গভীরভাবে চর্চা করি, তাহলে এই জায়গাগুলো আমরা ধরতে পারবো। এবং সেইখান থেকে কিন্তু এই ফ্যামিলি হিস্ট্রিটাকে আমরা পাবো, এবং বর্তমান রুগীতেও আমরা দেখবো যেন সেই যে ফ্যামিলি হিস্ট্রি থেকে সে জার্নিটা শুরু করবে, এবং তার বাচ্চা বেলায় যা কিছু হয়েছে এবং বর্তমান অবস্থায় যা কিছু রয়েছে, এই সব কিছুই একটা জার্নি অফ দি পেশেন্ট, এবং এইটাকে আমরা কনসিডার করলে পারি, আমরা এটা সহজভাবেই বুঝতে পারবো। Paragraph 12, it is the sole duty of the physician to heal the sick, treatment to disease. This is result of disease, but the sickness itself, there will be restored harmony in the tissues and the activities. Then the sole duty of the physician is to put in order the interior economy, that is the will and understanding conjoined. এই কথাগুলি হলো the tissue changes at the body of the disease drive তাদের এই হিলের দিকে নিয়ে আসতে হবে। The physician high and only mission is to seek to help, is to restore the sick to health, to cure as it is done. There is first disorder of government, that is will and understanding, and this proceeds from the within outwards until we have pathological change in the tissue. সেই একই কথাটাই বলা হলো, যে যতক্ষণ না পর্যন্ত আমরা সেইটাকে রান করতে দেব, সেটা পরিচালিত হবে, এবং সেটা যতক্ষণ প্যাথোলজি চেঞ্জ হবে, টিস্যু চেঞ্জ হবে, তখনই সেটা একটা ডিজিজ হচ্ছে। কিন্তু আমরা উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কে এই যে পরিচালনা করছে একটা মানুষের, তার বিভিন্ন সেন্সেশন, তার যে থিঙ্কিং, তার যে অ্যাক্টিভিটিজ, এইগুলো সবগুলো কনসিডার করে আমাদেরটা পরিচালিত করতে হবে। প্যারাগ্রাফ 13 সেখানে যে একটা কথা বলা হচ্ছে, ডিজিজের ফলটা যেন সে ডিজিজ নিজেই, এবং ডিজিজকে
বিতাড়িত করা যাবে। মানে ওই যে ডিজিজটা হলো, যেটা বলা হলো যে ধরনের টিবি হয়েছে, তাহলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই যে তার জার্মটা, এই ডিজিজ, তাহলে এইটাকে যদি আমরা তাড়িয়ে দিই তাহলে পারি এই রোগটা ভালো হয়ে গেল। কিন্তু আমরা কি দেখি যে টিউবারকুলোসিস এটা যখন এলোপ্যাথির মধ্যে সাবটেস্ট হয়ে যায়, সেখানে কিন্তু তার টু সাম এক্সটেন্ট তার মেন্টাল ডিসঅর্ডার কিন্তু দেখা যায়। সে কিন্তু পেশেন্টটা পুরোপুরি সুস্থ হয় না। কিন্তু ওরা যখন আর এই জামটাকে পেলো না, এই ব্যাকটেরিয়াটাকে পেলো না, তখনই বললো সে সুস্থ হয়ে গেছে। কিন্তু হোমিওপ্যাথি এই মতে বিশ্বাস করে না, যেগুলো একটু আগেই আলোচনা করলাম। ওরা ডিজিজের একটা নাম ধরে নাম জানতে চায়। এবং ঘটনা হচ্ছে যেটা প্যারাগ্রাফ 14-এ আলোচনা করছে আর কি, খুব সুন্দরভাবে গেট একটা উদাহরণ দিয়ে বলছেন যে একটা ওল্ড আইরিশম্যান জানতে চেয়েছিল তার কি রোগ হয়েছে। এবং অধিকাংশ ক্ষেত্রে অনেক পেশেন্টই আমাদের কাছে জানতে চায় তার কি হয়েছে, এবং তিনি মজা করে বলেছিলেন তোমার নাক শুনকা, এটাই কথাটা বলছে। তাহলে এই যে তার কি রোগ হয়েছে এই জানতে চায়, এবং সেই রোগটাকে ফাউন্ডেশন করে বা রোগ ধরে চিকিৎসা করলে হবে না। আমরা কিন্তু টোটালিটি অফ সিমটমস, তার একদম ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল সবকিছু নিয়ে, এবং তার বিভিন্ন সেন্সেশন বলুন, তার ডিলিউশন বলুন, সবকিছু নিয়ে আমরা কনসিডার করব পেশেন্ট অ্যাজ এ হোল, টোটালিটি অফ দি সিমটমস। এইবার কেন কিন্তু এইবার ট্রিটমেন্টের ক্ষেত্রটা কিছুটা আলোকপাত করলেন। প্যারাগ্রাফ 15-এ তিনি যেটা বলছেন যে উত্তরাধিকার পাওয়া, যে উইথ অনলি symptoms to furnish an image of sickness imperfectly curable, if curable, if treated with tissues। এইটা যে উত্তরাধিকার পাওয়ার যে সূত্র ধরে আমরা তো দেখলামই যে যেন একদম ভেরি বিগিনিং এ যে লক্ষণগুলো তার ছিল সেইগুলোই যেন তার পরবর্তীকালেও রান করছে। ওই যে ধরুন একটা ধরুন হঠাৎ করে ঠান্ডা লেগে যাচ্ছে, বারবার ঠান্ডা হয়, ঠান্ডা লাগলে তার একটা গ্ল্যান্ডুলার টনসিল গুলো ফুলছে, তার গালের গ্ল্যান্ড গুলো ফুলছে, তার একটু সর্দি কাশি হচ্ছে, আবার একটা উপযুক্ত পরিবেশে হয়তো চলে গেল। যদি ঠিক মতন না চিকিৎসা হয় তাহলে তার রেকটিফিকেশন হলো না, এবং সেটাই কিন্তু রান করলে সে কিন্তু ভবিষ্যতে সেই টিউবারকুলোসিস হচ্ছে। কিন্তু ভেরি বিগিনিং যদি আমরা ওইটা চিকিৎসাটা দিতে পারতাম ওই ডায়াথেসিস ধরে, যতক্ষণ পর্যন্ত না সে কোনো ডিজিজ ফর্ম করছে, সেই সময়তে যদি সেই জায়গাটা আমরা হিট করতে পারি, হোমিওপ্যাথিক নিয়মনীতি মেনে চিকিৎসা করতে পারি, তাহলে সে বর্তমানে কোনো রোগে এফেক্টেড হতে পারে না। তারপরে তিনি কিছু অকুপেশনাল ডিজিজের কথা বললেন, যেমন হাউসমেটের কথা বললেন, চিমনি সুইপ, এবং আমরা দেখি কিছু অকুপেশনাল যেমন স্টোন কাটারদের ক্ষেত্রে কিছু রোগ হয়, সিলিকোসিস হয়। হ্যাঁ, তারপরে ধরুন যারা জলের মধ্যে আইসক্রিমের জায়গায় কাজ করে সেখানে তাদের কিছু কিছু ধরনের রোগ হয়। হ্যাঁ, তারপর হাউসমেট তাদের কিছু কিছু হয়। তাহলে এই যে তাদের ক্ষেত্রে যেমন তাদের কিছু পরামর্শ দেওয়ার এবং তার সাথে সিমটোম্যাটোলজি দিয়ে চিকিৎসা করলে পারে সেখান থেকে আমরা একটা আরোগ্য দান করতে পারি। The patient has the same disease he had when he was born, যে কথাটা বললাম একদম আর্লি স্টেজে সে যেটা থাকে একটা আর কি, সেই কথা একবার বলেছি যে নিম গাছটা যখন ছোটবেলায় তো সে যেমন নিম গাছ থাকে, বড় হোক সে সেই নিম গাছ থাকে। তাহলে আর্লি স্টেজে যদি আমরা ওই নিম গাছটাকে চিনতে পারি তখনই কিন্তু তো বুঝবো যে এটা বড় হয়ে নিম গাছ হবে। কারণ ভেরি বিগিনিং এ যদি তার মাইজমেটিক বন্ডিং গুলো যদি আমরা বুঝতে পারি এবং তার সিমটোম্যাটোলজি যদি চিনতে পারি, সেইভাবে চিকিৎসা করতে পারি, তাহলে পারে কিন্তু আমরা চিকিৎসা করে সেই জায়গাটা সুস্থ করতে পারবো। সে কিন্তু বর্তমান প্যাথোলজির দিকে আসতে পারবে না। প্যারাগ্রাফ 16-এ তিনি কিন্তু বলছেন, এবং আমরাও দেখি যে কোনো কোনো পরিবারে একই ওষুধ বা একই ধরনের ওষুধ অনেক সময় লাগে। তার মানে সেই যে সমবর্তী বা ককটেট মেডিসিনের কথাটাও বলা হলো, বা সেই মেডিসিন এরকম দেখা যায় যে কোনো কোনো ফ্যামিলি, আমি এরকম একটা ফ্যামিলিতে গেছিলাম, তাদের সকলেই কিন্তু যেন সেই মেলোরিন আমাকে ইন্ডিকেট করছে। সেই ফ্যামিলির একটা মেয়ে তার একটা মেনস্ট্রুয়াল ট্রাভেল নিয়ে আসছে, এবং সে কিন্তু খুব ভালোভাবে যেন তার কাছ থেকে আমি কিছু পাচ্ছি না,
এইরকম একটা অবস্থা ধরে, যেহেতু তাদের যে পরিবারের অধিকাংশই সব আর কি মেডোরি নামের তাদের কিন্তু সব অসুখ বিসুখ ভালো হয়েছে, তাকে কিন্তু আমি মেডোরি নাম প্রেসক্রিপশন করি এবং সেখানে কিন্তু একটা আশাকৃত সাফল্য পাই। তার মানে সেই যে ফ্যামিলি, আসলে তাদের যে ওই যে মায়াজমেটিক যে বন্ডটা রয়েছে আসলে তো সেই একই রকমের। এই ক্ষেত্রে যেমন আগে বললাম যে কেউ হয়তো টিবি হচ্ছে, কার হয়তো ডায়াবেটিস হচ্ছে, কিন্তু ফান্ডামেন্টাল কন্ডিশনটা তো সেই একই থাকে। এবং এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে পরে কিন্তু আমরা ওই চিকিৎসাটা করতে পারবো। এমনকি কখনো কখনো যে অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে, অ্যাকুট মায়াজমেটিক ডিজিজের ক্ষেত্রেও কিন্তু আমাদের ওই যে ক্রনিক ডিজিজটাকে, ক্রনিক মায়াজমটাকে বুঝতে পারলে সেখান থেকেও কিন্তু তার ওই বারবার একটা অ্যাকুট ডিজিজের প্রবণতা সেটা কিন্তু কমানো যায়। প্যারাগ্রাফ 7-এতে সাসসেপ্টিবিলিটির কথাটা বলা হচ্ছে। এটা যদি আমরা দেখি, এবং আমাদের যে কোভিড-19 খুব রিসেন্ট যেটা চলে গেল, আচ্ছা সকলে কি আক্রান্ত হয়েছে? অনেকে হয়েছে। তাহলে সকলে তো হয় নাই, তাহলে কে হলো আর কে হলো? এই জায়গাটা কোশ্চেন অফ সাসসেপ্টিবিলিটি। এই সাসসেপ্টিবিলিটিটাও তৈরি হচ্ছে কিন্তু একটি মায়াজমের জন্য। যে মায়াজম তার মধ্যে রয়েছে, হয়তো সেটা সুপ্ত অবস্থায় রয়েছে, ল্যাটেন্ট অবস্থায় রয়েছে, কিন্তু যখনই সে একটা এক্সাইটিং পজ পেল তখনই কিন্তু সে অ্যাফেক্টেড হয়ে গেল। এইটাই হলো সাসসেপ্টিবিলিটি। কিন্তু এখানে যদি আমরা হোমিওপ্যাথিক ডক্টরিন যদি আমরা মানি, তাহলে সেখানে দেখা যায় যে এই বিশেষ করে এপিডেমিকের ক্ষেত্রে অনেক সময় কিন্তু এক ধরনের ওষুধটা আসে, কারণ সেখানে যেন একই রকমের সিমটোম্যাটোলজি প্রডিউস করে, কখনো কখনো সেটা আলাদা ওষুধও হতে পারে। এবং এমনকি এখানে একটা ইডিওসিনক্রাসির কথাটা বলা, ইডিওসিনক্রাসি পেশেন্টে যেমন আমরা কেন্টের এই 12 অবজারভেশন করতে গিয়ে দেখেছি, সেখানেও কিন্তু ইডিওসিনক্রাসির কথাটা বলা হয়েছে। ইডিওসিনক্রাসি বোধহয় সম্ভবত 7-8-এ বোধহয় অবজারভেশন 8-এ মনে হয় ইডিওসিনক্রাসির কথাটা বলা, যে ওষুধ দেওয়া যায় সেই ওষুধেরই তার সিমটমস প্রডিউস করে। তাহলে ইডিওসিনক্রাসি পেশেন্টও এরকম হবে, মানে যা কিছু তার একটা এক্সাইটিং কজ আসবে তাই দিয়েই সে যেন আক্রান্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে এখানে সে কিন্তু একটা কোয়ারেন্টাইনের কথা বলা, যে সুস্থ মানুষকে যদি আমরা কোয়ারেন্টাইনে রাখি তাহলে পরে সে কিন্তু এফেক্টেড হয় না। কিন্তু আমরা যদি দেখি যে সে একটা খাবারের গন্ডগোলের জন্য, বা সে হয়তো একটা নদী তীরে বা একটা ড্যাম বেসমেন্টে বাস করছে, এইসব ধরে যদি আমরা কনসিডার করি তাহলে সেটাই হলো তার এক্সাইটিং কজ। এবং আমাদের এটা খুঁজে বার করে তার ডিসঅর্ডারটাকে যখন আমরা বার করি, তার একটা অ্যান্টিডোট অবশ্যই প্রয়োজনীয় হতে পারে। প্যারাগ্রাফ 8-এ সেখানে কিন্তু বলা হচ্ছে সিকনেস ক্যান বি লার্নড বাই দি স্টাডি অফ দি ড্রাগ আপন হেলদি ইকোনমি। তাহলে এই যে আমরা ওষুধের বিভিন্ন ড্রাগ প্রুভিং করে যে ওষুধের যে একটা পোর্ট্রেট পাই, সেই পোর্ট্রেটটাই কিন্তু আমাদের ইনফরমেশন দেয় একটা সিকনেসের জন্য। Hahnemann made use of the information thus obtained when he stated that the mind is the key to man. তাহলে এই যে ড্রাগ প্রুভিং করে যে আমাদের হোমিওপ্যাথি ম্যাথমেটিকা রচনা হলো, যেখানে একটা পোর্ট্রেট তৈরি হচ্ছে, সেখানে কিন্তু তার মাইন্ড সিমটমসও কিন্তু যেগুলো ওয়েল প্রুভ মেডিসিন, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে মাইন্ড সিমটমস গুলো আছে। এবং আমরা যদি এই জায়গাটা কনসিডার করতে পারি, বুঝতে পারি, তাহলে পরে আমাদের এই সিকনেস থেকে সুস্থতার দিকে নিয়ে আসাটা ভীষণ সুবিধা হয়। Man conscious is what he thinks and what he loves, and these are nothing else in man. তাহলে এই মানুষের তার চিন্তা ভাবনা, তার ভালোবাসার জিনিস, তার অপছন্দের জিনিস, যা কিছু সেইগুলো নিয়ে একটা মানুষ হয়। এবং if these two grand parts of man, the will and understanding, is separated, it means insanity, disorder or
এই এইখানে যদি কোনো মানুষের সাথে যদি আমরা উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং যদি আলাদা করি, তাহলে কি আর মানুষটা মানুষ থাকে? একটা সে যেন একটা ডিসঅর্ডার অফ ইনসানিটি হয়ে যাচ্ছে। অল মেডিসিন অপারেট আপন দ্য উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট, সামটাইমস এক্সটেন্সিভলি ইন বোথ। কখনো কখনো এইটা উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দুটোই প্রাবল্য থাকে, এবং কখনো কখনো কিন্তু কোনো একটা থাকে। এবং এইটাই কিন্তু পারভার্সন উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এটাই কিন্তু তার টিস্যু চেঞ্জ করে, এবং এটা কিন্তু একটা অ্যাবনর্মাল সাইড সিমটমস প্রডিউস করে, একটা সেন্সেশন তৈরি করে। আমরা এই ক্ষেত্রে দেখি, যেমন হ্যানিম্যান দুটো উদাহরণ দিচ্ছেন, যে অরা মেটালিকাম প্রথমে ডিসঅর্ডার করছে তার অ্যাফেকশন। একটা মানুষ তার জীবনটাকে যে ভালোবাসে, সব থেকে বেশি তো ভালোবাসে তাকে, নিজেকে। কিন্তু অরা মেটালিকামের এমন একটা অবস্থা তৈরি হয় যে তার অ্যাফেকশনটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, সে কিন্তু তার লাইফটাকে ডিস্ট্রয় করতে হয়, সে কিন্তু সেই জন্য একটা সুইসাইডাল টেন্ডেন্সি তার তৈরি হচ্ছে। এরকম আর্জেন্টাইন নাইট্রিকাম উদাহরণ দিলেন। আর্জেন্টাইন নাইট্রিকামের ডিস্ট্রয়েড দ্য আন্ডারস্ট্যান্ডিং, সে বোঝে না, তার বোঝার জায়গাটাই গন্ডগোল হচ্ছে। সেই জন্য সে যখন একটা বিল্ডিং এর পাশ দিয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে বিল্ডিংটা যদি তার মাথার উপর হুড়মুড় করে পড়ে, কিন্তু এটা তো আর বাস্তবে সম্ভব নয়। তার এই আন্ডারস্ট্যান্ডিং এর যে গন্ডগোলটা, এইটাই তার হয়। এবং এইগুলি হচ্ছে কি পয়েন্ট অফ আওয়ার মেটামেডিক্যাল স্টাডি। এবং এইটা যখন আমরা সিক পার্সনস এর মধ্যে পাবো, তখন কিন্তু আমরা সেই বেসিসে ওষুধ দিলে সুস্থ করতে পারি। আর যদি ওইটাকে না করতে পারি, তাহলে দেখা যায় এটা কিন্তু পরবর্তীকালে সে কিন্তু ফিজিক্যাল ইকোনমিকে এফেক্ট করে, তার স্কিন, হেয়ার, নেল সবকিছুই অ্যাফেক্টেড করতে পারে, তার বিভিন্ন অর্গানকে অ্যাফেক্টেড করতে পারে। এবং আমাদের ম্যাথমেটিকাটা এইভাবে শিখতে হবে, এটা কেন্ট বলছেন। তাহলে প্যারাগ্রাফ 9-এ বলছেন ড্রাগ সিমটমস এর সাথে একটা যে সিকনেস, এই সিমটমসটা মেলাতে হবে, ল অফ সিমিলিয়ার খুঁজতে হবে। একই কথা যেন অনেকবার করে আসছে। আলটিমেট সিমটমস, ফাংশনাল সিমটমস, সেন্সোরিয়াল সিমটমস and mind symptoms are all equal and none should be overlooked. এই জায়গাটা একটা টোটালিটি অফ সিমটমস এর কথা কেন্ট বললেন। মানে যত রকমের সিমটম রয়েছে সবগুলোকেই আমাদের কনসিডার করতে হবে, কোনো কিছুটাকে আমরা ওভারলুক করে গেলে হবে না। এবং আমার তালিকা করতে হবে একটা অসুস্থ মানুষকে সুস্থতার দিকে নিয়ে যেতে। এইটা আমাদের হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা বুঝতে সাহায্য করে, এইটাই। আর ওই যে প্যাথোলজি আইডিয়া, মানে একদম লাস্ট প্যারাতে প্যাথোলজির আইডিয়া ম্যাথমেটিকা থেকে শিখতে হবে। তার মানে যে হোমিওপ্যাথিক যে প্যাথোলজি আর যে মডার্ন, মানে এই যে ওল্ড, মডার্ন বলবো না, ওল্ড যে এলোপ্যাথিক সিস্টেম অফ প্যাথোলজি, সেইখানটায় এক নয়। তাহলে আমাদের এই প্যাথোলজিটা বুঝতে হবে তার মায়াজমের নেচার বা ওষুধের যে নেচার, তার যে ড্রাগ প্রুভিং, সেখানেও কিন্তু মায়াজমটাই রয়েছে। সেই হিসেবেই কিন্তু একটা মানুষের প্যাথোলজিটা তৈরি করে দেয়। তাহলে কেস টেকিংটা ভালোভাবে করে নিয়ে টোটালিটিটা নিতে হবে, এটা থেকে ইন্টারনাল সিকনেসটাকে বুঝতে হবে, তারপরে তার প্রপার অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন, সিমিলার রিমেডি, এমনকি ডোজ এন্ড পোটেন্সিটাও ঠিক করতে হবে। এবং এটাই হলো দি আর্ট অফ হিলিং। ওই যে যেটা বলা হলো, রেস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর, এইভাবেই কিন্তু আমরা আরোগ্যের সর্বোচ্চ শিখরে যেতে পারি। তাহলে এইটাই হলো আজকের, বাবা অনেক তো বেজেও গেছে, আজকের আলোচনা বিষয় দি সিক বিষয়ে যেটুকু বুঝেছি আর ওই কেন্টের থেকে নিয়ে একটু বললাম, এখানেই আমি শেষ করলাম। রাত অনেক হলো, সকলকে ধন্যবাদ জানিয়ে রাখলাম। সকলে ভালো থাকবে।